হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? চলে আসলাম নতুন একটা ভিডিওতে। এই ভিডিওতে আপনাদের সাথে এমন কয়েকটা কান্ট্রি নিয়ে আলোচনা করব, 4টি কান্ট্রি নিয়ে আলোচনা করব যে কান্ট্রিগুলোতে আপনারা আসলে পড়াশোনা করতে আসলে অনেকটা লেন্দি টাইম পাবেন, এবং যে কান্ট্রিগুলোতে পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট মূলত হচ্ছে 3 বছর। সো আপনারা যারা আসলে বিদেশে আসতে চান এবং আসার পরে সেটেল হতে চান বিদেশে, তারা কিন্তু সবসময় একটা কান্ট্রি খোঁজেন যে কান্ট্রিটাতে আসলে পড়াশোনা শেষে একটা লেন্দি টাইম পাবেন, এবং সেই টাইমটাতে আপনারা আসলে নিজেদের প্রিপারেশন নিয়ে নেবেন, নিয়ে সেইখানে সেটেলমেন্টের যে ব্যাপারটা সেটা আসলে অনেকটা দীর্ঘ সময় নিয়ে প্রিপারেশন নিয়ে আপনারা একটু সেটেলমেন্টে যেতে চান। সো এরকম অনেক কমেন্ট, এরকম অনেক ইনবক্সে অনেক কমেন্ট করতেছেন আপনারা, যে ইনবক্সে আমাকে বলতেছেন যে ভাই কোন কোন কান্ট্রিগুলোতে গেলে একটু বেশি টাইম পাওয়া যাবে বা একটু বেশি টাইম নিয়ে সেখানে থাকতে পারবো, এবং হচ্ছে সেখানে থাকার পরে হচ্ছে জব প্রিপারেশন নিতে পারবো বা জব পাওয়ার জন্য একটু বেশি টাইম পাবো। সো এরকম প্রশ্নের উত্তরের জন্য আজকে আপনি আলোচনা করব 4টা কান্ট্রি, যে কান্ট্রি 4টাতে আপনারা কিন্তু পড়াশোনা শেষ করে 3 বছর পর্যন্ত আপনারা পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট পাবেন। তো চলেন শুরু করা যাক। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন এবং বিভিন্ন দেশে স্টাডি, পিআর এবং হচ্ছে পার্ট টাইম জব, স্কলারশিপ অপরচুনিটি ইত্যাদি সম্পর্কে জানতে চান, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। তাহলে হচ্ছে আপনারা নিয়মিত বিভিন্ন দেশের স্টাডি অপরচুনিটিজ এবং স্কলারশিপ, পিআর সম্পর্কে জানতে পারবেন। তো চলেন শুরু করা যাক। প্রথম আমি যে কান্ট্রিটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নিউজিল্যান্ড। আপনারা যারা আসলে ইংলিশ স্পিকিং কান্ট্রি খুঁজতেছেন এবং হচ্ছে একটা শান্তিপ্রিয় কান্ট্রি খুঁজতেছেন এবং একটা সৌন্দর্যের একটা দেশ খুঁজতেছেন, সেই দেশটা হতে পারে আপনাদের জন্য নিউজিল্যান্ড। এবং এই দেশটাতে পড়াশোনা করার, আপনি যদি ব্যাচেলর বা মাস্টার্স করেন বা পিএইচডি করেন, আপনার কিন্তু পড়াশোনা শেষে আপনি কিন্তু 3 বছরের ওয়ার্ক পারমিট পাবেন, পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট। এই 3 বছরের ভিতরে আপনি যদি ওই দেশে যদি আপনি স্কিল জব পেয়ে যান অথবা নন স্কিল জব পান, নন স্কিল হতে হলেও কিন্তু আপনাদের মিডিয়ান ওয়েজ একটা ব্যাপার আছে, এই ব্যাপারটা যদি ফুলফিল করতে পারেন তাহলে কিন্তু আপনারা খুব সহজে সেখানে পিআর নিতে পারবেন এবং পিআর নিয়ে সেটেল হতে পারবেন। সো নিউজিল্যান্ড কিন্তু আপনার হচ্ছে ইংলিশ স্পিকিং কান্ট্রি, এবং হচ্ছে এই কান্ট্রিটাতে আপনি যদি আসেন তাহলে কিন্তু আপনি স্পাউস নিয়ে পড়াশোনা করতে আসতে পারবেন। তবে হচ্ছে ব্যাচেলরের ক্ষেত্রে শুধুমাত্র স্পাউস নিতে পারবেন না, তবে হচ্ছে আপনি যদি মাস্টার্স বা পিএইচডিতে পড়াশোনা করেন তাহলে কিন্তু আপনারা কিন্তু স্পাউস নিয়ে আসতে পারবেন। এবং হচ্ছে আপনার আইএলটিএস কত লাগবে, আইএলটিএসে আপনারা আসলে বিভিন্ন রকম ইউনিভার্সিটিতে বিভিন্ন রকম রিকোয়ারমেন্ট থাকে। তবে হচ্ছে আপনি যদি ইনস্টিটিউশন বা কলেজে যান সেই ক্ষেত্রে হচ্ছে আপনার আইএলটিএসে ওভারঅল 6 নো লেস দেন 5.5, এবং কিছু কিছু ডিপ্লোমা কোর্স বা কিছু কিছু পোস্ট গ্রাজুয়েট স্টাডি আছে যেখানে হচ্ছে ওভারঅল 6, এবং কিছু কিছু জায়গায় 5.5 দিয়েও আপনারা কিন্তু অ্যাডমিশন পেয়ে যেতে পারেন। এখন যদি বলি আপনার নিউজিল্যান্ডে বাজেট কীরকম লাগবে, নিউজিল্যান্ডে বাজেট হচ্ছে আপনার রেগুলার যে ইউনিভার্সিটিগুলো আছে সেই ইউনিভার্সিটিগুলোতে আপনার বাজেট কিন্তু অনেক বেশি লাগবে। টিউশন ফিস মনে করেন যে পার ইয়ার 36,000 থেকে শুরু করে 45,000, 50,000 এরকম আর কি টিউশন ফিস নিউজিল্যান্ড ডলার। আর আপনি যদি হচ্ছে ইনস্টিটিউশন বা কলেজে যান সেই ক্ষেত্রে হচ্ছে পার ইয়ার 20,000 নিউজিল্যান্ড ডলার থেকে শুরু করে আপনার 25,000 নিউজিল্যান্ড ডলার। সো এরকম আর কি হতে পারে। সো সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা আসলে যদি নিউজিল্যান্ডে পিআর টার্গেট করেন সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনাদের গ্রিন লিস্টে যে সাবজেক্টগুলো আছে ওই সাবজেক্ট রিলেটেড যদি আপনি পড়াশোনা করতে পারেন তাহলে কিন্তু আপনারা নিউজিল্যান্ডে খুব সহজেই পিআর পেয়ে যেতে পারেন। ফর এক্সাম্পল, আপনি যদি গ্রিন লিস্টে থাকে আপনার সাবজেক্ট এবং আপনি যদি পড়াশোনা শেষ করার পরে 2 বছর ওই গ্রিন লিস্টের সাবজেক্ট অনুযায়ী আপনি যদি জব পেয়ে যান তাহলে কিন্তু আপনি খুব দ্রুতই একটা পিআর পেয়ে যেতে পারেন। সেক্ষেত্রে হচ্ছে আপনার পড়াশোনা শেষ করার পরেই 2 বছর কাজ করলেই কিন্তু আপনি পিআর পেয়ে যাবেন গ্রিন লিস্টে থাকা সাবজেক্টে। আর এর বাইরে যে সাবজেক্টগুলো আছে, যে সাবজেক্টগুলো আসলে গ্রিন লিস্টে নাই, ফর এক্সাম্পল হচ্ছে আপনি সোশ্যাল সায়েন্সের কোনো সাবজেক্ট পড়ছেন যেটা আসলে গ্রিন লিস্টে নাই, সেইখান থেকে আপনার পিআর পেতে গেলে আপনার কিন্তু স্ট্রাগলটা অনেক বেশি। কারণটা হচ্ছে যে আপনার মিডিয়ান ওয়েজ নাম করে যে একটা ওয়েজ আছে সেই ওয়েজটা কিন্তু আপনার প্রায় নর্মাল ওয়েজ থেকে প্রায় 3 গুণ বেশি। সো এরকম আপনার ভালো স্যালারি পাইতে হবে। তার মানে হচ্ছে আপনাকে এক্সট্রাঅর্ডিনারি ট্যালেন্টেড হইতে হবে, তাহলে কিন্তু আপনি নন গ্রিন লিস্টের যে সাবজেক্টগুলো আছে এই সাবজেক্টগুলোতে থেকে আপনারা কিন্তু পিআর পেতে পারেন। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার স্যালারিটা অনেক হাই হইতে হবে এবং হচ্ছে আপনাকে অনেক বেশি কোয়ালিফাইড হইতে হবে।
সো এইটা ছিল আপনার নিউজিল্যান্ডের ব্যাপারটা। এখন যদি আমি বলি এর পরের যে কান্ট্রিটা রয়েছে সেই কান্ট্রিটা হচ্ছে অস্ট্রেলিয়া। আপনারা যারা আসলে পড়াশোনা শেষে একটু লম্বা টাইম চান তারা আসলে অস্ট্রেলিয়া যেতে পারেন। তবে অস্ট্রেলিয়াতে পড়াশোনার আপনার টিউশন ফিজ অনেক বেশি হতে পারে এবং আপনার বাজেটটা অনেক বেশি লাগতে পারে। ফর এক্সাম্পল পার সেমিস্টার বাংলাদেশি টাকা যদি হিসাব করেন তাহলে আপনার প্রায় 13 থেকে 14 লাখ পার সেমিস্টার আপনার অস্ট্রেলিয়ার যে কোনো ইউনিভার্সিটিতে কস্ট আছে। তবে ইনস্টিটিউশনগুলোতে একটু কম, সেটা আপনার ইনস্টিটিউশনগুলোতে গেলে আপনার কিন্তু বাজেটটা অনেক বেশি কমে যায়। সেই ক্ষেত্রে আপনি পার্ট টাইম জব করেও কিন্তু অনেকটা ম্যানেজ করতে পারবেন ইনস্টিটিউশনে গেলে। সো এখন যদি আমি বলি যে অস্ট্রেলিয়াতে আপনার টোটাল বাজেট কীরকম লাগতে পারে, অস্ট্রেলিয়াতে আপনাদের বাজেট কিন্তু অনেক বেশি লাগবে। সেই ক্ষেত্রে আপনার ব্যাংক যে স্টেটমেন্ট বা ব্যাংক স্টেটমেন্টে আপনার মনে করেন যে যদি সিঙ্গেল স্টুডেন্ট যান তাহলে 50 লাখ প্লাস আপনাকে দেখাইতে হবে এবং আপনার টিউশন ফিজ ফার্স্ট সেমিস্টার দিয়ে দিতে হবে। এবং কিছু কিছু ইউনিভার্সিটি আছে আপনার টিউশন ফিজ 1 বছরেরটা নেয়, সেটা আপনারা একটু দেখবেন, মাথায় রাখবেন। এখন যদি বলি অস্ট্রেলিয়াতে IELTS এর রিকোয়ারমেন্টটা কীরকম, অস্ট্রেলিয়াতে IELTS এর আপনার ব্যাচেলারের ক্ষেত্রে 6 নো লেস দ্যান 5.5 এবং আপনি যদি মাস্টার্সে যান বা PhD লেভেলে যান মাস্টার্সে আপনার ওভারঅল 6.5 এবং নো লেস দ্যান 6 এবং আপনি যদি PhDতে যান PhDতে ওভারঅল 7, কিছু কিছু সাবসেকশনে আপনার 7 বা 6.5 রিকোয়ার করে, ইউনিভার্সিটি অনুযায়ী ভ্যারি করে। সো এটা আপনারা একটু চেক করে নেবেন। তবে অস্ট্রেলিয়াতে কিন্তু আপনারা কিন্তু ইনকাম অনেক বেশি করতে পারবেন এবং অস্ট্রেলিয়ার যে টিউশন ফিজ বা লিভিং স্ট্যান্ডার্ড সেই অনুযায়ী আপনার ইনকামটা অনেক বেশি এবং আপনার খরচটাও অনেক বেশি। সেই ক্ষেত্রে আপনার বাজেটটা ভালো থাকলে আমি বলবো যে আপনারা অস্ট্রেলিয়াতে যেতে পারেন। এবং আপনারা যেহেতু পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট 3 বছর পাবেন, সেই ক্ষেত্রে আপনার অস্ট্রেলিয়াতে পিআরের যে ব্যাপারটা সেটাতে কিন্তু অনেক বেশি সুযোগ সুবিধা পেয়ে যাবেন। ফর এক্সাম্পল আপনি যদি যে সাবজেক্টগুলোতে হাই ডিমান্ড এবং অস্ট্রেলিয়ান জব মার্কেটের ডিমান্ড আছে সেই সাবজেক্টগুলোতে পড়াশোনা করেন, ফর এক্সাম্পল আপনার সোশ্যাল সায়েন্সের কিছু সাবজেক্ট, সোশ্যাল ওয়ার্ক আছে, তারপর আবার বিজনেসের কিছু সাবজেক্ট আছে, কুকিং আছে, তারপর ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্টগুলো আছে, ফর এক্সাম্পল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা হেলথ রিলেটেড, নার্সিং রিলেটেড, এই টাইপের যদি সাবজেক্ট পড়েন এই সাবজেক্টগুলোতে কিন্তু জবের অপরচুনিটিস অনেক ভালো এবং এই সাবজেক্টগুলোতে পড়াশোনা করার পরে কিন্তু আপনারা খুব সহজে সেখানে 3 বছর থাকা যে পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট এই পারমিটের ভিতরেই কিন্তু আপনারা জব পেয়ে যাবেন। এবং আশা করা যায় যে আপনার যদি এজ কম হয় এবং 35 বছরের কম হয় তাহলে কিন্তু আপনারা যে পিআরের যে পয়েন্টটা সেই পয়েন্টে আপনারা কিন্তু অনেক এগিয়ে থাকবেন এবং আপনাদের ডিগ্রি যদি ব্যাচেলর বা মাস্টার্স হয় সেই ক্ষেত্রে আপনারা অনেক এগিয়ে থাকবেন। তবে এখানে আপনার ভাষাগত দক্ষতা প্রমাণ করার জন্য আবার কিন্তু আপনার IELTS বা PETE দিতে হবে এবং সেক্ষেত্রে আপনার একটা ভালো স্কোর করতে পারলে তাহলে কিন্তু আপনারা পিআরের দিকে যেতে পারবেন। তবে অস্ট্রেলিয়াতে আমি আপনাদের একটা জিনিস সাজেস্ট করবো, সেটা যে আপনারা রিজনাল যে এরিয়াগুলো আছে এই এরিয়াগুলো চুজ করলে আপনাদের পিআরের জন্য অনেক বেশি বেনিফিটেড হবেন। আদারওয়াইজ আপনারা যদি সিডনি বা মেলবোর্ন চুজ করেন সেক্ষেত্রে পিআরের জন্য আপনার অনেক বেশি টাইম লাগতে পারে বা আপনারা ওইখানে অনেক কম্পিটিশন বেশি এবং পয়েন্ট আপনার কম হয়ে যাবে। সেক্ষেত্রে রিজনাল সিটিগুলোতে যদি থাকেন সেখানে পড়াশোনা করেন এবং সেইখানেই জব করেন তাহলে কিন্তু আপনারা খুব সহজেই অস্ট্রেলিয়াতে পিআর পেয়ে যেতে পারেন। তবে রিজনালের যে ব্যাপারটা সেখানে কিন্তু জব পাওয়া একটু টাফ হয়। অনেকে পার্ট টাইম জব করে অনেকটা টিউশন ফি করে কিছুটা ম্যানেজ করতে যায়, সেই ক্ষেত্রে রিজনালে জব পাওয়াটা অনেক বেশি স্ট্রাগলিং। তবে আপনি যদি জব পেয়ে যান সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে রিজনালে থাকলে পিআর পাওয়ার জন্য আপনাদের জন্য বেশি সুবিধা হবে। সো এখন যে কান্ট্রিটার কথা বলবো সেটা যে ক্যানাডা। আপনারা যারা ক্যানাডাতে আসতে চান ক্যানাডাতেও কিন্তু আপনারা কিন্তু 3 বছরের পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট পাবেন এবং 3 বছর পরে আপনারা যদি মাস্টার্সে আসেন 2 বছরের মাস্টার্সে আসেন বা 2 বছরের পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমাতে আসেন কিংবা ব্যাচেলর আসেন 3 বছরের ব্যাচেলর, তো আপনারা কিন্তু 3 বছর ওয়ার্ক পারমিট পেয়ে যাবেন। আপনি যদি 1 বছরের ডিপ্লোমা কোর্স আসেন তাহলে কিন্তু আপনি 1 ইয়ার পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট পাবেন। তবে 2 বছরের হলে আপনি কিন্তু 3 বছর পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট হবেন। সেই ক্ষেত্রে আপনার জন্য আপনারা কিন্তু স্পাউসও আনতে পারবেন মাস্টার্স বা PhD লেভেলে। কিন্তু বর্তমানে যে সিচুয়েশন ক্যানাডাতে কিন্তু বর্তমানে ব্যাচেলারে যে স্পাউস আনার ব্যাপারটাতে কিন্তু অনেক বেশি স্ট্রিক্ট এবং সেটা পসিবল হচ্ছে না এখন। সো আপনারা যারা মাস্টার্স বা PhD লেভেলে পড়াশোনা করবেন তারা কিন্তু ক্যানাডাতে আপনারা কিন্তু স্পাউস নিয়ে যেতে পারবেন এবং স্পাউস কিন্তু ফুল টাইম কাজের অনুমতি পাবে। এবং যে কান্ট্রি দুইটা বললাম প্রথমে
অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে এখানেও কিন্তু স্পাউস কিন্তু ফুল টাইম ওয়ার্ক পারমিট পাবে। আপনারা যারা স্পাউস নিয়ে কানাডাতে যেতে চান বা এই তিনটা কান্ট্রিতে যেতে চান ইংলিশ স্পিকিং, তারা কিন্তু স্পাউস ফুল টাইম কাজের অনুমতি পাবে এবং আপনারা কিন্তু একটা ভালো অ্যামাউন্ট সেভ করতে পারবেন স্পাউস জব করলে, ফুল টাইম জব করলে। তবে কানাডাতে এখন একটু জব ক্রাইসিস আছে। সো কানাডাতে যারা যাবেন একটু চিন্তা ভাবনা করে যাবেন। এটা আছে অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডের মতো না। তবে অস্ট্রেলিয়ার কিছু প্রভিন্সেও আমি দেখছি যে অস্ট্রেলিয়ার কিছু জায়গাতেও কিছু কিছু জব ক্রাইসিস চলতেছে। সো আপনারা যারা অস্ট্রেলিয়াতে বা কানাডাতে বা নিউজিল্যান্ডে যাবেন, তো এই বিষয়গুলো একটু আগে থেকে আপনাদের ফ্রেন্ড সার্কেল যদি থাকে তাদের কাছে খোঁজ নেবেন যে কোন সিটিতে আপনার জব ক্রাইসিস কম এবং কোন সিটিতে জবের অপরচুনিটিস বেশি। এখন যদি বলি কানাডাতে আবার আপনার IELTS এর রিকোয়ারমেন্টটা কি, কানাডাতে কিন্তু আপনার IELTS এর রিকোয়ারমেন্ট একটু কম হলেও চলবে। আপনারা মনে করেন যে ওভারঅল 6 নো লেস দ্যান 5.5। তবে হচ্ছে কানাডাতে কিছু কিছু কোর্স আছে, কিছু কিছু ফাউন্ডেশন কোর্স আছে যেটাতে আপনারা কিন্তু IELTS একটু কম থাকলেও ফাউন্ডেশন কোর্স দিয়ে সেটাতে যেতে পারবেন। তবে হচ্ছে ফাউন্ডেশন কোর্সে যদি যান তাহলে কিন্তু আপনারা কানাডাতে যে পার্ট টাইম জব এটা কিন্তু করতে পারবেন না। কানাডাতে আপনারা কিন্তু পার্ট টাইম জবের ক্ষেত্রে আপ টু 24 আওয়ার্স কিন্তু কাজ করতে পারবেন। এটা অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডের মতো। নিউজিল্যান্ডে কিন্তু আপনারা 25 আওয়ার্স কাজ করতে পারবেন এই নভেম্বর 2025 থেকে। সো কানাডাতে আপনার যে বাজেট, আপনার কানাডাতে টিউশন ফিজ হচ্ছে পার ইয়ার আপনার 7-8 হাজার কানাডিয়ান ডলার থেকে শুরু করে আপনার 15-20 হাজার পর্যন্ত হতে পারে। এটা ইউনিভার্সিটি টু ভ্যারি করে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার কানাডাতে আপনার এরকম টিউশন ফি হতে পারে। তবে আপনারা যদি কলেজগুলোতে যান, কলেজগুলোতে আপনার টিউশন ফিজ একটু কম হতে পারে। তো সেটা আপনারা কনসিডার করতে পারেন। তবে কলেজগুলোতে গেলে আপনার ভিসা রেশিওটা অনেকটা কম হবে। আপনার প্রোফাইলটা যদি ভালো হয় তাহলে আমি আপনাদের সাজেস্ট করবো যে আপনারা আসলে কানাডাতে ইউনিভার্সিটিগুলোতে যান, বড় বড় ইউনিভার্সিটিগুলোতে যান, টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটিগুলোতে যান এবং হচ্ছে যে প্রভিশনাল যে ইউনিভার্সিটিগুলো আছে সেখানে আপনারা আবেদন করতে পারেন এবং হচ্ছে সেখানে ভিসা রেশিও অনেক ভালো হবে। তবে কলেজের থেকে আপনার হচ্ছে ইউনিভার্সিটিতে ভিসা রেশিও অনেক ভালো হবে এবং হচ্ছে আপনারা যদি সহজে পিআর নিতে চান তাহলে আমি বলবো যে আপনারা সিডনি বা হচ্ছে টরন্টো বা এই প্রভিন্সটা বাদ দিয়ে আপনারা অন্য প্রভিন্সে যেতে পারেন। যে প্রভিন্সগুলো যেমন সাসকাচুয়ান, ম্যানিটোবা বা হচ্ছে অন্য যে প্রভিন্সগুলো অতটা লোকজন থাকতে চায় না, যেখানে একটু ঠান্ডা অনেক বেশি, সেই প্রভিন্সগুলোতে আপনারা চুজ করেন তাহলে কিন্তু আপনারা পিআরের যে পয়েন্টটা বা স্কোরিং, যে এই স্কোরিংটাতে আপনারা কিন্তু অনেক সহজে এবং ইজিলি আপনারা কিন্তু পিআরটা নিতে পারবেন। তবে হচ্ছে আপনার কানাডাতে বেশ কিছু যারা স্কিল্ড প্রফেশনাল আছে তাদের জন্য একটা এক্সপ্রেস এন্ট্রি নাম করে একটা পিআর সিস্টেম আছে। সেই পিআর সিস্টেমে কিন্তু আপনারা সহজেই, আপনারা যদি স্কিল্ড হন এবং কানাডিয়ান জব মার্কেটে অভিজ্ঞতা থাকে তাহলে কিন্তু আপনারা খুব সহজেই সেখানে আপনাদের যে সেই পয়েন্ট হচ্ছে আপনারা খুব সহজে তুলতে পারবেন এবং হচ্ছে সহজেই পিআরটা নিতে পারবেন যে কোনো প্রভিন্সে বা আপনি যে কোনো জায়গা থেকেই আপনি নিতে পারেন। ইভেন হচ্ছে আপনি যদি বাংলাদেশ থেকেও অ্যাপ্লাই করেন, আপনার যদি এক্সপ্রেস এন্ট্রি ওপেন করেন এবং আপনার যদি পয়েন্ট বা সব কিছু যদি ম্যাচ করে বা আপনার যদি পয়েন্ট হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনি বাংলাদেশ থেকেও কিন্তু কানাডিয়ান পিআরের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং সেখানে কিন্তু পিআরটা নিতে পারবেন। সো এটা আসলে কানাডিয়ান। এছাড়াও কিছু আসলে প্রভিন্সওয়ালা যে নমিনি টাইপের, মানে যে প্রভিন্সে যাচ্ছেন ওই প্রভিন্সে যদি আপনি জব পেয়ে যান বা সরকারের নমিনি, ওই সরকারের যে প্রভিন্সিয়াল যে প্রোগ্রামগুলো আছে, পাইলট প্রোগ্রামগুলো আছে, ওই প্রোগ্রামের ভিতর দিয়ে যদি যান তাহলে সেক্ষেত্রেও আপনার কিন্তু পিআর পাওয়াটা কম্পারেটিভলি ইজি হবে এক্সপ্রেস এন্ট্রি থেকে। তো এটা আসলে আমি কিছুদিন আগে কথা বলতেছিলাম যে আসলে জব পাওয়াটা এখন কানাডাতে কীরকম। জব পাওয়াটা অনেকটা হচ্ছে আপনার তারা হচ্ছে আন্ডার দ্য টেবিল হচ্ছে টাকা পয়সা নেয়, এরকম নিয়ে আসলে জবের যে কন্ট্রাক্ট সেটা দেয় অনেক ক্ষেত্রে। সো এটা আসলে আপনারা যদি ইনভেস্ট বেশি করতে পারেন, আপনারা যদি জব পেতে চান তাহলে কিন্তু আপনারা যদি টাকা দেন সেক্ষেত্রে হচ্ছে অনেক ক্ষেত্রে পসিবল। তবে আমি বলবো যে এটা আসলে আপনারা ট্রাই করবেন না এবং আমি মনে করি যে আপনারা স্কিলড হয়েই জব খুঁজে বের করেন এবং হচ্ছে আপনাদের নেটওয়ার্কিংয়ের মাধ্যমে জব খুঁজে বের করেন। তবে টাকা দিয়ে আমি মনে করি না যে এটা জব নিয়ে আপনারা সেটেল হবেন, সেটা কিন্তু অনেক বেশি কস্টলি হতে পারে আপনাদের জন্য। সো এই ছিল আসলে কানাডার ব্যাপারটা। এবং হচ্ছে আমি যদি বলি এখন
লাস্ট যে 4 নম্বর যে কান্ট্রিটা রয়েছে সেটা হচ্ছে যে আপনার ডেনমার্ক। আপনারা যারা আসলে ইউরোপিয়ান কান্ট্রিতে আসতে চান এবং হচ্ছে যে কান্ট্রিটাতে মোটামুটি ইংলিশ চলে 90% প্লাস, এবং হচ্ছে যে কান্ট্রিটাতে ইনকাম অনেক ভালো, এই কান্ট্রিটাতে যদি আসতে চান তাহলে আপনারা কিন্তু ডেনমার্কে আসতে পারেন। এবং ডেনমার্কে কিন্তু আপনারা পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট পাবেন হচ্ছে 3 বছর। সো আপনারা যদি ব্যাচেলর বা মাস্টার্স করেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা কিন্তু 3 বছরের পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট পাবেন। এবং হচ্ছে আপনার ডেনমার্কে কিন্তু ইনকাম অনেক ভালো। আপনার ডেনমার্কে 12 থেকে 18 ইউরো পর্যন্ত পার আওয়ার আপনারা ইনকাম করতে পারবেন। সো আপনারা যারা পড়াশোনা করে হচ্ছে একটা ভালো অ্যামাউন্ট ইনকাম করতে চান, পিআরটা বেশি টার্গেট না, সেক্ষেত্রে হচ্ছে আমি বলবো যে ডেনমার্কে আসতে পারেন। যেহেতু আপনারা 3 বছর পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট পাবেন এবং এই টাইমটাতে আপনারা কিন্তু একটা ভালো অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন। তবে ডেনমার্কের টিউশন ফিও কিন্তু অনেক হাই। আমি যেটা মনে করি যেটা আছে ডেনমার্কে আপনার টিউশন ফি পার সেমিস্টার হচ্ছে 5 থেকে 8,000 ইউরো হতে পারে। এবং ইউনিভার্সিটি অনুযায়ী এটা ভ্যারি করে, তবে অস্ট্রেলিয়া থেকে কিছুটা কম। তবে নিউজিল্যান্ড বা হচ্ছে ক্যানাডার মতোই আর কি, নিউজিল্যান্ড বা ক্যানাডার মতোই টিউশন ফিস হতে পারে। সো এটা আসলে ভ্যারি করে সাবজেক্ট ওয়াইজ। আর এখন যদি বলি আমার আইএলটিএস এর রিকোয়ারমেন্টটা কীরকম হবে, ডেনমার্কে কিন্তু আপনার আইএলটিএস এর রিকোয়ারমেন্ট ওভারঅল 6.5, নো লেস দ্যান 6 এরকম হতে হবে আপনার ব্যাচেলর বা মাস্টার্স উভয়ের ক্ষেত্রেই। এখানে সে আইএলটিএস এর রিকোয়ারমেন্ট একটু হাই। আরেকটা যে বিষয় আছে, ডেনমার্কে কিন্তু আপনারা যদি প্রাইভেট কোনো ইউনিভার্সিটি বা কলেজ আছেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা পার্ট টাইম জবের যে অনুমতি সেটা কিন্তু পাবেন না। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদের কিন্তু পাবলিক ইউনিভার্সিটিগুলোতে আসতে হবে এবং হচ্ছে সেক্ষেত্রে হচ্ছে আপনারা হচ্ছে পার্ট টাইম জবের অনুমতি পাবেন। এবং স্পাউস আনার ক্ষেত্রেও কিন্তু ডেনমার্কে কিন্তু ফুল টাইম ওয়ার্ক পারমিট পাবেন, স্পাউস আনতে পারবেন এবং বাংলাদেশ থেকে ডিরেক্টলি অ্যাপ্লাই করতে পারবেন। এটাতে আপনার ইন্ডিয়া বা অন্য কোনো দেশে যাওয়া লাগবে না ডেনমার্ক আসার জন্য। সো যারা আসলে স্পাউস নিয়ে আসতে চান এবং একসঙ্গে ফ্লাই করতে চান এবং একটা স্ট্রং ইকোনমির কান্ট্রিতে আসতে চান তারা কিন্তু ডেনমার্কটা চুজ করতে পারেন। তবে পিআরের ক্ষেত্রে আপনার 8 বছর পর্যন্ত আপনার ওয়েট করতে হতে পারে পিআর পাওয়ার জন্য। তো এটা অনেকটা লেন্দি প্রসেস। আমি এই জন্য আপনাদেরকে ডেনমার্ক সাজেস্ট করি না। যারা আসলে পিআর নিয়ে আসতে চান তাদের জন্য ডেনমার্ক আসলে না। তবে হচ্ছে যারা আসলে বেশি ইনকাম করতে চান বা পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট 3 বছর চান তারা কিন্তু ডেনমার্কটা চুজ করতে পারেন। ডেনমার্কে আসলে আপনার বাজেটটা কীরকম লাগবে, ডেনমার্কে আসলে আপনার হচ্ছে আমি যেটা বলতেছিলাম টিউশন ফিস প্লাস হচ্ছে টিউশন ফিস এবং লিভিং কস্ট, যেটা টিউশন ফিস আপনার সাবজেক্ট ওয়াইজ হচ্ছে 5 থেকে 8,000 ইউরো হতে পারে পার সেমিস্টার এরকম আর কি। সো এরকম যদি আপনি টিউশন ফি দিতে পারেন এবং হচ্ছে আপনার লিভিং কস্ট পার ইয়ার হচ্ছে আপনার পার মান্থ হচ্ছে আপনার মনে করেন যে 1,000 ইউরোর মতো হতে পারে। সো 1,000 থেকে 1,200 ইউরোর মতো হতে পারে। সো এটা একটু ভ্যারি করে আপনি আসলে কীরকম জায়গায় থাকতেছেন বা কীরকম অ্যাপার্টমেন্টে থাকতেছেন সেটার উপর ডিপেন্ড করে এবং আপনার আপনার অন্যান্য খরচ বা আপনি আসলে কেমন লাইফ স্ট্যান্ডার্ড পছন্দ করেন এইটার উপর ডিপেন্ড করে। সো ওভারঅল আমি বলবো যে আপনার ডেনমার্কে আসতে চাইলে আপনারা কিন্তু একটা ভালো ডেস্টিনেশন হতে পারে ডেনমার্ক আপনাদের জন্য, যদি আপনারা পিআরটা টার্গেট না করেন এবং আপনারা যদি এক্সট্রা অর্ডিনারি স্কিল্ড হন। আমি মনে করি যে আপনারা যদি স্পেশালি স্টেম সাবজেক্টগুলো পড়েন এবং হচ্ছে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো পড়েন এবং এখানে আসার পরে যদি ভাষাটা রপ্ত করতে পারেন সেক্ষেত্রে আমি মনে করি যে আপনারা ডেনমার্কে হয়তো পিআরের অপরচুনিটিটাও পেয়ে যেতে পারেন। সো ওভারঅল এই ছিল আজকে আপনাদের 4টা কান্ট্রি এবং এই 4টা কান্ট্রিতে যদি আপনারা আসেন পড়াশোনা করতে তাহলে কিন্তু আপনারা পড়াশোনা শেষে 3 বছরের পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট পাবেন এবং কিছু ক্ষেত্রে আপনারা কিন্তু পড়াশোনাও কিছু টাইমটা বাড়ায় নিতে পারেন। তবে সেক্ষেত্রে হচ্ছে আপনার টিউশন ফি বেশি পে করতে হতে পারে। সো আমি কখনোই সাজেস্ট করবো না যে আপনার পড়াশোনার টাইমটা একটু লেন্দি করেন। যদি আপনি ফ্রি পড়াশোনা করেন সেক্ষেত্রে পড়াশোনার টাইমটা আপনি লেন্দি করতে পারেন এবং আপনারা একটু বেশি টাইম থাকতে পারেন। সো ওভারঅল এই ছিল আজকে আপনাদের যে 4টা কান্ট্রিতে আপনারা কিন্তু পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট 3 বছর পাবেন, তাই নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করলাম। এর বাইরেও যদি আপনাদের কোনো কোয়ারিজ থাকে আপনারা যদি চান তাহলে আমি স্পেশালি এই 4টা কান্ট্রি আছে আলাদাভাবে ভিডিও নিয়ে আসবো এবং হচ্ছে আরও ডিটেলস আলোচনা করবো যে পার্ট টাইম জবের অবস্থা কীরকম এবং আওয়ারলি কত ইনকাম করা যায়, কোন সিটিগুলোতে জব পাওয়া যাবে বা কী টাইপের জব আছে। সো এই বিষয়গুলো যদি জানতে চান তাহলে হচ্ছে
আপনারা আমাকে কমেন্ট করবেন এবং দেখাবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। সো দেখাবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। বাই বাই, টাটা।